আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টাওয়ার হ্যামলেটে নির্বাচনী প্রচারণা জোরদার, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন, 100 দিনের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা। জার্মানির হ্যামবার্গে বাংলা নববর্ষ উদযাপিত, বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে বর্ষবরণ অনুষ্ঠান পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। এবং মোহাম্মদপুরের বছিলায় ব্যতিক্রমী আশ্রয় কেন্দ্র আনন্দনীর, অসহায় শিশুদের নতুন জীবনের ঠিকানা, প্রশংসিত পরিচালক লিজা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে টাওয়ার হ্যামলেট কাউন্সিলে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দাদের উন্নয়নে তিনি নিজের প্রথম 100 দিনের পরিকল্পনা তুলে ধরেন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যের আসন্ন 7 মের স্থানীয় নির্বাচনে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত ইন্ডিপেন্ডেন্ট মেয়র প্রার্থী জামি আলী ও কাউন্সিলর প্রার্থীদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি 7 মে যে কাউন্সিল ইলেকশন হইব টাওয়ার হ্যামলেটস এই ইলেকশনের মেয়র ক্যান্ডিডেট উইথ মাই কাউন্সিলর ক্যান্ডিডেট কলিগস। আপনার জাজমেন্ট সাপোর্ট অন দ্য ডে আমরা চাই। উই হ্যাভ এ প্ল্যান, 100-day প্ল্যান which we want to implement. Then টাওয়ার হ্যামলেটস as a plan আমরা করছি very radical, achievable. Within that 100-day আমরা progress on housing allocation, law enforcement, youth engagement. I'm going to be a counselor, help with my community, help with my wards people. And I'm standing with Zami and Ali. Intimately, Tower Hamlets needs change. Tower Hamlets has the highest rate of child poverty in the whole of the UK. আমার নাম সাইদা জোহরা, বউ ওয়েস্ট থেকে খারুসি। আমি বউ ওয়েস্ট লাগে কিছু করতাম চাই। One of the reasons the envoy is here is because asakota amra lage as a Bangladeshi born bred here amar lage iজ্জত তারা আমার ইলিরা। শনিবার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ব্রিকলেনের একটি রেস্টুরেন্ট হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জামি আলী মেয়র নির্বাচিত হলে নিজের প্রথম 100 দিনের পরিকল্পনা তুলে ধরেন। প্রেস কনফারেন্সের শুরুতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি আব্দুল বাসির সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের এবং টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র প্রার্থী জামি আলী সহ কাউন্সিলর প্রার্থী নুরুল মালেক, কবির হোসেন, ইউয়ান হরটন, কিটন আহমদ, লিটন আহমদ, মিজানুর রহমান, জাহিদ আবু হায়াত ও বাংলা মিডিয়ার অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি স্থানীয় কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়। তানভীর তারেকের প্রতিবেদনে বিস্তারিত। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 20 এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রুহুল আমিন ও সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য হাসনাত আহমেদ চূন্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিল্লুর হুসাইন এমবিই, চ্যানেল এসের সিও তাজ চৌধুরী, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি মহিবুদ্দিন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারি, সাবেক স্পিকার আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র শাহেদ আলী, কাউন্সিলর আবুল বশর ও কাউন্সিলর ফয়জুর রহমান সহ আরও অনেকেই। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং যুক্তরাজ্যে বসবাসরত সকল সুনামগঞ্জবাসীকে সংগঠনের সদস্যপদ গ্রহণের আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কাইয়ুম মিয়া এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমন। আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আরমান আলী, সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম, সহ সভাপতি ও শিল্পপতি আব্দুল আশিক চৌধুরী, সাসেক্স ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসগর আলী,
ব্যবসায়ী মুহিব মিয়া, সাবেক সভাপতি শাহ সানোয়ার হুসাইন এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সর্দার সহ অনেকেই। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে তাদের অসামান্য অবদান ও নেতৃত্বের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। It's my privilege to be here today at Sunamganj Jela Welfare Association. I'm really pleased that I invite করছেন আজকে, not only as a speaker but as a advisory board member and also as a Sunamganj Jela representative, as a resident of Sunamganj Jela. I'm really proudful করাম যে আমার অত ভাই আইন বই নাই নহল আজকে কেন আইসুন আইয়া যে প্রোগ্রামটা অত সুন্দর হইয়া আরি এটা হইয়া যায়রা চালাইয়া যায়রা। সো I wish the new committee, new advisory committee and the executive committee, I wish them congratulations and good luck in future. আজকে আমরা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান করলাম। অত্যন্ত আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে এটি সম্পন্ন হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে অনেক সুনামগঞ্জবাসী এখানে এসে যোগদান করেছেন আমাদের অনুষ্ঠানে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং এই সংগঠনের যারা নিবেদিত প্রাণ, যারা এই সংগঠনটিকে টিকিয়ে রেখেছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে যুগ্ম সম্পাদক সুহাগ রহমানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন গীতিকার ও সুরকার সৈয়দ দুলাল, রুবেল আহমেদ, প্রবাসী শিল্পী আল্লাহ রহমান, জুবের আক্তার সুহেল এবং নতুন প্রজন্মের শিল্পী বিটি চৌধুরী। জননী হো তুমি সোনার বাংলারে। তানবীর তারেক, বাংলা টিভি, লন্ডন। জার্মানির হ্যামবার্গে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে বরণ করে নেওয়া হয় 1433 বঙ্গাব্দ। এই আয়োজনটি সম্পন্ন করেন জার্মান প্রবাসী বাংলাদেশি শাহিনুর আহমেদ, দীপা আলম, শিরিন গাজী, বুলু আহমেদ, মোহাম্মদুল্লাহ, বেলায়েত লাকসাম, মাহবুব আলম ও দীপু মাসুদ সহ আরও অনেকে। এবার বাংলাদেশের খবর। বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদ সংশোধন করে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পৃথক বিচার বিভাগ, সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যথাযথ যাচাই বাছাই করে সংসদে উত্থাপন করা হবে। সচিবালয় আইনটা আমরা আরো বেশি যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করে এমন একটি আইন আনতে চাই যেখানে সত্যিকার অর্থে বিচারকরা সাংবিধানিকভাবে যে পথ নির্দেশ করা আছে সেই পথে হেঁটে যেতে পারেন। এইটা নিয়ে এক শ্রেণীর মানুষ রাজনীতি করার চেষ্টা করছে। মাজদার হোসেনরা বড় বড় কথা বলছেন, ঝোলের বিড়াল বের হচ্ছে, ওনারা করাপশনের ডিপো। আমরা এই সমস্ত করাপশনের শিকড় তুলে আনতে চাই। বর্তমান বাংলাদেশে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ $35.11 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $35,117.50 মিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $30,484.01 মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত 21 এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল $35,125.90 মিলিয়ন মার্কিন ডলার। আর BPM-6 পদ্ধতিতে রিজার্ভ ছিল
$30,459.01 মিলিয়ন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ, মুরগি ও ডিম সহ প্রায় সবকিছুর দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে কিছুটা স্থিতিশীল চালের বাজার। এমন দামের অস্থিরতায় দিশেহারা সাধারণ মানুষ। এ থেকে মুক্তি চান ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। বাজারে ক্রেতাদের ভিড়, তবে ব্যাগের সাথে পাল্লা দিয়ে বাড়ছে না সাধ্য। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে যেন দামের আগুন লেগেছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে সব ধরনের সবজির দাম এখন আকাশচুম্বী। সপ্তাহখানেক আগে যে সবজি ছিল হাতের নাগালে, তার প্রতিটি এখন কেজিতে বেড়েছে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত। এমন ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। তেল নানান সমস্যার কারণে একটু মাসে জিনিসপত্রের দাম বাড়তি। তেল সংকটের জন্য তো বিভিন্ন উৎপাদন খাতে সমস্যা হচ্ছে, কিন্তু সবজির বাজারে তো এই সমস্যা হওয়ার কথা না। এখন যে দাম আছে এর থেকে যা একটু কম হয় এটা সব থেকে বেটার। শুধু সবজি নয়, মাছ বাজারেও একই চিত্র। তেলের দাম বৃদ্ধির অজুহাত যেন তাদেরকেও পিছু ছাড়েনি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আগের সেই চড়া মূল্যেই বিক্রি হচ্ছে ব্রয়লার সহ অন্যান্য মুরগি। 70 টাকা কম বেশি থাকে একটা ব্রয়লার আর সোনালির মধ্যে, এখন দেখা যাচ্ছে যে 200-250 টাকা পার্থক্যটা বেড়ে গেছে। যে গাড়িটা আসতো 10,000 টাকায়, ওই গাড়িটা 2,000 টাকা বেশি, তো ওই প্রভাবটা মাছের মধ্যেই পড়ে। এরা অজুহাত বলতেছে দাম বাড়তি, কি জন্য বাড়তি? যে গাড়ি ভাড়া বাড়তি, তেলের দাম বাড়তি। এক খাঁচি নিয়েছিলাম 250 টাকা করে, আর এক সপ্তাহের ব্যবধানে এখন এক খাঁচি ডিম নিলাম 320 টাকা করে। সবকিছুর দাম বাড়লেও স্বস্তির খবর দিচ্ছে চালের বাজার। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পাইকারি ও খুচরা মূল্য। চাল তো আগে গেছে, আপনি যেটা নিচ্ছি আর কি, এটা হচ্ছে আপনার 2300 টাকা ছিল, এখন নিচ্ছে 2100 টাকা আর কি। তাই এটা হচ্ছে কম না একটু। আটার চাউল, সোনা চাউল, এগুলির দাম, গুটি চাউল, এগুলির দাম কমছে। সীমিত আয়ের মানুষের আক্ষেপ, বাজার সিন্ডিকেট আর অব্যবস্থাপনায় তাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায়। এই বাজার অস্থিরতা থেকে মুক্তি চান তারা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। মোহাম্মদপুরের বছিলায় এক ব্যতিক্রমী আশ্রয় কেন্দ্র আনন্দনীর। 3 তলা এই ভবনটি যেন হারিয়ে যাওয়া শৈশবদের নতুন ঠিকানা। এখানে আশ্রয় পেয়েছে এমন 20টি শিশু যাদের কারো বাবা মা নেই, কেউ আবার এসেছে রাস্তাঘাট কিংবা অন্ধকার জীবনের নানা প্রান্ত থেকে। এই নীড়ের স্বপ্নদ্রষ্টা আসমা আক্তার লিজা, যিনি মাত্র 40 বছর বয়সেই হয়ে উঠেছেন এই শিশুদের ছায়া, মা এবং নিরাপদ আশ্রয়। কঠোর বাস্তবতার মাঝেও তিনি গড়ে তুলেছেন এক ভালোবাসার জগৎ, যেখানে প্রতিটি শিশুই খুঁজে পেয়েছে নতুন জীবন। হাসান আহমেদের ক্যামেরায় অনন্ত হাসান মাসুদের প্রতিবেদন। এটা হচ্ছে একটা জান্নাত আমাদের কাছে। দুনিয়াতে যদি বেহেশত থাকে তাহলে এটা একটা বেহেশত। বাবা আমাকে অনেক মারতো পুকুরের তলে, মানে মুখটা ধরে রাখতো। তুমি নাও গায়ো না মাঝি বেশম দইরাতে, হাতির পিঠে করছে গ্যামরে গ্যাং। তারা কেউ ডাক্তার হতে চায় না, ইঞ্জিনিয়ার হওয়ার নেশাও তাদের নেই। বড় কোনো কর্মকর্তা হয়ে ক্ষমতার দাপট দেখানোর স্বপ্নও তারা দেখে না। অবাক হচ্ছেন, আজকের যুগে যেখানে সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত, সেখানে একজাক শিশু স্বপ্ন দেখে শুধুই মানুষের মতো মানুষ হওয়ার। এদের কারো বাবা আছে, কারো মা আছে, আবার কারো বাবা মা কেউই নেই, কিন্তু তাদের শেষ একটি আশ্রয় আছে, এই আনন্দনীর। এখানে তাদের জীবন ভরা আক্ষেপ থাকলেও তাদের জীবনে সংকট নেই। তারা পড়াশোনা করেন, 3 বেলা খাবার খান, ঠিকমতো বেঁচে আছেন। এদের জীবন নিয়ে আসলে ব্যাখ্যা করা কতটা কঠিন তা কি কল্পনা করেছি কখনো? মোহাম্মদপুরের বছিলার 3 তলা এক দালান, নাম যার আনন্দনীর। এখানে শৈশব হারায় না, বরং ডানা মেলে ওরে। আর সেই স্বপ্নের কারিগর একজন নারী, আসমা আক্তার লিজা।
মাত্র 40 বছর বয়স লিজার, অথচ এই বয়সে তিনি 20 সন্তানের জননী। না, এরা কেউ লিজার গর্ভজাত সন্তান নয়, কিন্তু হৃদয়ের বন্ধন ছিঁড়ে আসা নারীর টানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এদের কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো হয়তো পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। ডাস্টবিন কিংবা ফুটপাত থেকে কুড়িয়ে আনা সেই মুখগুলোই আজ লিজার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কারো জীবনে ছিল বাবার অমানসিক নির্যাতন, কেউ বা হারিয়ে গিয়েছিল জীবনের গোলক ধাঁধায়। কুমিল্লার মারিয়া কিংবা ভোলার রাজকন্যাদের মতো সেখানে আছে 20টি ভিন্ন ভিন্ন যন্ত্রণার গল্প, কিন্তু আনন্দনীরে পা রাখতে সে মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যায়। এই নির্জনও তাদের কাছে এক টুকরো জান্নাত, যেখানে নেই কোনো শাসন, আছে কেবল বুক ভরা ভালোবাসা আর আগলে রাখার প্রতিশ্রুতি। আমি আসলে যে জীবনটা আমাদেরকে দিয়েছে কখনো কল্পনা করি নাই যে এরকম একটা জীবন পাবো। যখন আমাদেরকে তুচ্ছ করা হতো তখন শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ এমন একজনকে পাঠাতে হতো আমাদের জন্য। আমরা 3 বোন, বাবা যখন ছেড়ে চলে গেছে তখন মা কাজ করতো, আমি বড় সবার, আমি 2টা বোনকে দেখাশোনা করতাম। পরিবারে কেউ এমন গুরুত্ব দেয়নি আমাদের, তখন কেউ আর আমাদেরকে দেখেনি। মা সারাদিন কাজ করতো আর বোন 2টাকে নিয়ে আমি বাসায় থাকতাম, সারাদিন যা করার করতাম। ছোট মানুষ ছিলাম তো অত কিছু সামলাতে পারতাম না, তখন আমরা খালি বলতাম এমন কেউ একজনকে পাঠাও যেন আমাদের জীবনটা পরিবর্তন। এখানে ভোর ভাঙলেই কেউ হারিয়ে যায় নিজেদের গড়া পুতুল রাজ্যে, কেউ ব্যস্ত হয়ে পড়ে সৃজনশীল কাজে, কেউ প্রিন্ট করছে, কেউ আবার নিপুণ হাতে কাপড় সেলাই করে স্বাবলম্বী হওয়ার শিক্ষা নিচ্ছে। পড়াশোনার পাশাপাশি কেউ আবার রান্নাঘরের কাজে সাহায্য করছে পরম মমতায়। অভাব এখানে করা নাড়তে পারে না, কারণ ভালোবাসার কোনো সংকট নেই। খাবার যতটুকু আছে ভাগ করে খেয়ে তারা যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরা এখানে পড়াশোনা করছি, আমাদের যে যার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটাই করছি। রাতে 3টার সময় গান গাইতে ইচ্ছে করলে আমরা গান গাই, আমাদের ছবি আর্ট করতে ইচ্ছে করলে ছবি আর্ট করি। আমাদের স্বাধীনতা মতো আমরা চলতে পারি এখানে। আমি বড় হয়ে মেন মানুষ হতে চাই। আমাদেরকে শুধু শিখায় না, বই পড়লে যে শিক্ষা গ্রহণ করে ওইটা না, আমরা আদর্শের সাথে শিক্ষা গ্রহণ করি। আমাদেরকে এখানে নিয়ে আসছে, আমাদের হাতে একটা কলম দিচ্ছে, ওটা জাদুর কলম। ওইটার মাধ্যমে আমি আজকে এসএসসি পরীক্ষা দিতে পারছি। এটা আমার স্বপ্ন ছিল একসময়, এখন বাস্তবায়ন হয়েছে। এটার আমাদের কারো কাছে যেন মাথা নত না করতে হয়। তাই প্রত্যেকটা মেয়েকে দরকার স্বাবলম্বী হওয়া, পড়াশোনা করা। আমাদের আম্মু তাই আমাদেরকে প্রতি মুহূর্তে শিক্ষা দেয় স্বাবলম্বী হওয়া নিজেদের জন্য কতটা প্রয়োজন সেটা আমাদেরকে বোঝায়। বিকেল নামলেই আনন্দনীরের চিরচেনা রূপ বদলে যায়। লিজা তার 20 সন্তানকে নিয়ে চলে যান নদীর ধারে। সেখানে মুক্ত বাতাসে তারা গান গায়, প্রাণ খুলে হাসে আর একে অপরের কাছে জমানো সব গল্প বলে। একসময় যারা ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনত, তারা কি কখনো কল্পনা করেছিল কোনো একদিন তাদের একটি রাজপ্রাসাদ হবে? লিজার আঁচলের তলায় সে রাজপ্রাসাদ আজ দৃশ্যমান। আসমা আক্তার লিজা প্রমাণ করেছেন, মা হতে গেলে শুধু জন্ম দিলেই চলে না, আগলে রাখার সাহস থাকতে হয়। সমাজের তথাকথিত সফলতার সংখ্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি শিখিয়েছেন আসল সফলতা মানুষের পাশে দাঁড়ানোয়। এই 20টি শিশু আজ শিক্ষিত হচ্ছে, কাজ শিখছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তারা শিখছে কি করে একজন সত্যিকারের দরদি মানুষ হতে হয়। বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙে ভাটিয়ালি গাইও। এখানে কোনো প্রতিবন্ধকতা নাই, যে যেভাবে বাঁচবে, যে যেভাবে ইচ্ছে করবে সে সেভাবে বাঁচবে। এখানে এরকম কোনো প্রতিবন্ধকতা নাই, নিয়ম নাই যে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক আছে এই দেশে, অনেক বেশি মানুষের অভাব। মানুষ হতে হবে। আর খোলা আকাশে যেরকম পাখিরা উড়ে বেড়ায়, আমি আমার মেয়েদেরকে বলি বাটারফ্লাই, বার্ড। প্রজাপতি যেরকম অনেক রং থাকে, মানে একটা মেয়ে তো সাদা কালো জীবন নিয়েই জন্মায়। এই সমাজ, এই পরিবার তাদেরকে কতটা নিগ্রহ করলে, কতটা তুচ্ছ করলে তারা এখানে এসছে। তো আমি চাই ওরা স্বাধীনভাবে বাঁচুক, খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াক, প্রজাপতির মতো উড়ে বেড়াক। পৃথিবীর সমাজের নিয়ম করে দেয়া যে অন্ধকার, ওটা আমার মেয়েদেরকে স্পর্শ করতে না পারুক। যতদিন আমি বেঁচে আছি আমার মেয়েরা মেরুদণ্ড টান করে মাথা উঁচু করে বাঁচবে। আমি শুধু ওদেরকে এইটুকু দিতে চাই যে মা, মানুষকে সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হয়। কখনোই সমাজের বেঁধে দেয়া নিয়ম তুমি মানবা না, তোমার জীবনটা তোমার। দিন শেষে আনন্দনীরের প্রতিটি কোণ হাসিতে ঝলমল করে। যাদের কেউ নেই তাদের শেষ ঠিকানা এই আশ্রয়। দিন শেষে তারা সবাই ভালো আছে। এরা কখনো হাসে, কখনো গান গায়, কখনো বা বিকেল হলেই নদীর পাড়ে এসে সময় কাটায়।
এদের কারো বাবা আছে, কারো মা আছে, কারো বা বাবা মা কেউই নেই, কিন্তু তাদের সবার শেষ আশ্রয় পেছনের এই লিজা, যিনি তার নিজের সন্তান না থাকলেও এদের করে তুলছেন মানুষ। এরা রাজকন্যার মতো থাকছে এখানে, তাদের গঠন হচ্ছে নতুন এক কাল্পনিক জীবন, যেখানে কেবল স্বস্তি আর শান্তি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে বিশেষ উদ্যোগ, সময় ও অর্থ সাশ্রয়ের আশা বাংলাদেশ দূতাবাসের। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এই পদক্ষেপের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, আগে পাসপোর্ট সংগ্রহের জন্য প্রবাসীদের একাধিক ধাপ পেরোতে হতো। পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে পাসপোর্ট নেওয়ার পর সেটি সক্রিয় করতে যেতে হতো থার্ড পার্টি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস HDN BHD ESKL এর অফিসে। অনেক সময় নির্ধারিত সময়েও পাসপোর্ট না পাওয়ায় দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের ভোগান্তি পোহাতে হতো। এই সমস্যার সমাধানে বাংলাদেশ হাইকমিশন নতুন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময় ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এছাড়া এখন কুয়ালালামপুরের জালান আমপাংয়ে অবস্থিত বাংলাদেশ পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকেই সক্রিয় অবস্থায় পাসপোর্ট সংগ্রহ করা যাবে। নতুন ব্যবস্থায় পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া আরও দ্রুততর করা হয়েছে এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থাও উন্নত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে ফিরতে বাধাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, বুধবার একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক 6 মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং কুয়েতে ফিরতে পারছেন না, তাদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। এই লিভ পারমিট গত 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এই উদ্দেশ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে। এর ফলে দীর্ঘ সময় বিদেশে থাকলেও প্রবাসীদের সিভিল আইডি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মাস্কাট বিডি ফ্যামিলি গ্রুপ এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, দেশটির রাজধানী মাস্কাটে বাংলা নববর্ষকে ঘিরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। দেশীয় আবহ, বর্ণিল সাজসজ্জা আর নানা বয়সী প্রবাসীদের আন্তরিক অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর। সংগঠনটির সদস্য জনি, পারভেজ এবং মুজাহিদ সহ অন্যান্যদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় আয়োজনটি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম চৌধুরী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করতে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে। মাস্কাট বিডি ফ্যামিলি কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখের যে আজকে নববর্ষের উৎসব করতে যাচ্ছে, আমি কমিউনিটির পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি সুন্দর মিলন মেলা এখানে করেছেন আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ। আমি মনে করি যে আয়োজনের মাধ্যমে যে আমাদের ছেলেমেয়েরা যারা এখানে বড় হচ্ছে, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে তারা অবগত হবে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। টাওয়ার হ্যামলেটে নির্বাচনী প্রচারণা জোরদার, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন, 100 দিনের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা। জার্মানির হ্যামবার্গে বাংলা নববর্ষ উদযাপিত, বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে বর্ষবরণ অনুষ্ঠান পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়।
মোহাম্মদপুরের বসিলায় ব্যতিক্রমী আশ্রয় কেন্দ্র আনন্দনীর। অসহায় শিশুদের নতুন জীবনের ঠিকানা, প্রশংসিত পরিচালক লিজা। এবং মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে বিশেষ উদ্যোগ, সময় ও অর্থ সাশ্রয়ের আশা বাংলাদেশ দূতাবাসের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।